গুলি ও সহিংসতায় নিহত 266 জনের নির্দিষ্ট তথ্য। সরকার নিহতের সংখ্যা কমিয়ে ভুল তথ্য প্রকাশ করেছে। জানাবো একনায়কের বিদায়, গদিতে বসা আরেক একনায়ক। এবং সর্বশেষ জানাবো রেমিটেন্সে বড় ধাক্কা, প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স না পাঠাতে ক্যাম্পেইন চালাচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুলি ও সহিংসতায় নিহত 266 জনের নির্দিষ্ট তথ্য। সরকার নিহতের সংখ্যা কমিয়ে ভুল তথ্য প্রকাশ করেছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি, ব্রাশ ফায়ার ও সংঘর্ষে 266 জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সরকারি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এ তালিকায় নিহতের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সূত্র অনুসারে আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও সহিংসতায় নিহতদের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে। তাৎক্ষণিক পরীক্ষায় মৃত্যু নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতালে গ্রহণ না করে আত্মীয়দের কাছে ফেরত দেওয়া হয়েছে, যাদের ময়না তদন্ত ছাড়া দাফন করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে নিহতদের মধ্যে বড় সংখ্যকই শিক্ষার্থী, যারা বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিদের একটি অংশ বিভিন্ন এলাকার স্থানীয় মানুষ, যাদের অনেকে ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে আসে। এর বাইরে নিহত উল্লেখযোগ্য একটি অংশ পথচারী, দোকানদার অথবা নিজেদের বাড়ি বা অফিসে গুলি বা ব্রাশ ফায়ারে মৃত্যুবরণ করেছেন। শিক্ষার্থীদের বেশিরভাগের পরিচয় চিহ্নিত করা গেলেও নিহত সাধারণ অনেকের পরিচয় চিহ্নিত করতে না পেরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। শিক্ষার্থীদের বেশিরভাগের পরিচয় চিহ্নিত করা গেলেও নিহত সাধারণ অনেকের পরিচয় নিশ্চিত করতে না পেরে আঞ্জুমানে মফিদুল ইসলাম বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। নিহতদের 2/3 মারা গেছে গুলিবিদ্ধ হয়ে, কিছু মারা গেছে ব্রাশ ফায়ারে। বুকে বা মাথায় আঘাতে মারা গেছে বেশ কয়েকজন। পুলিশের ধাওয়া খেয়ে পানিতে পড়ে মারা গেছে বেশ কয়েকজন। 3 জন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেছেন। নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন, সৃষ্ট সহিংসতায় তার কাছে 147 জনের নিহত হওয়ার খবর রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। পরে এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে। সরকারিভাবে পাওয়া 147 জন মারা যাওয়ার তথ্যটি রোববার পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী ঢাকার বিভিন্ন মাধ্যমে বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সোয়া 200 জনের নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা প্রকৃত নিহতের সংখ্যা এর কয়েক গুণ হবে বলে উল্লেখ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও 2 শতাধিক নিহতের খবর উল্লেখ করে প্রকৃত নিহতের সংখ্যা এর অনেক বেশি হবে বলে জানিয়েছে। একনায়কের বিদায়, গদিতে বসা আরেক একনায়ক। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছেন তার স্বৈরতান্ত্রিক রাজনীতির শাসন ছাড়া আর কিছু না, এমন স্বৈরতান্ত্রিক চিন্তা এরশাদের মাথাতেও আসেনি। বাংলাদেশে একনায়কের বিদায় হয়েছে, আর সে বিদায়ের পক্ষে ক্ষমতার গদি আঁকড়ে আছে আরেক একনায়ক। এশিয়ান টাইমসে প্রকাশিত এক সম্পাদকীয়তে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আর হালচাল নিয়ে এমনই সোজাসাপটা অভিমত ব্যক্ত করেছেন জন কনার্স। এজ বাংলাদেশ বুরাইজ ওয়ান ডিক্টেটর অ্যানাদার হোল্ডস ফার্ম শিরোনামের এই সম্পাদকীয়টি প্রকাশিত হয় 31 জুলাই। জাস্ট নিউজ পাঠকদের জন্য তার ভাবানুবাদ প্রকাশ করা হলো। 1980 পরবর্তী দশকে যে জেনারেল এরশাদ বাংলাদেশ শাসন করেছেন, গত 14 জুলাই তিনি ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে বিরক্তিকর একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। সদ্য যৌবনে পা রাখা দেশটির সবচাইতে বিতর্কিত শাসনামল ছিল সেটা। বাংলাদেশিরা তার বিদায়ে পেছন ফিরে তাকালে দেখতে পাবে কিভাবে একজন স্বৈরশাসন চালিয়েছিল আর পরবর্তীতে কিভাবে সে রাজনীতির ছায়ায় পালিত হলো। এরশাদের এই রাজনৈতিক প্রভাবকে আজও খেলো হিসেবেই দেখা হয়। বাংলাদেশের রাজনীতির হিসেব নিকেশ একমাত্র স্বৈরশাসকের হিসেবে যাকে দেখা হয় তিনি হলেন এরশাদ। অতীতের যারা সাক্ষী তারা 1982 সালে সাবেক এই ক্ষমতাধর শাসকের মার্শাল ল জারিকে উঠতি বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের নকশা মনে করেন। তরুণ বাংলাদেশিরা তাকে শুধুমাত্র একজন সুবিধাবাদী হিসেবেই চিনে।
অধিকন্তু এরশাদ ছিলেন স্বৈরশাসক, স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিলেন। এরশাদকে আমরা যেভাবেই স্মরণ করি না কেন, বাংলাদেশের সমসাময়িক রাজনীতির হিসেবে তাকে কিছুতেই অবজ্ঞা করার সুযোগ নেই। অন্ততপক্ষে তিনি ক্ষমতাসীন শেখ হাসিনাকে যেভাবে সমর্থন জুগিয়েছেন সেটার জন্য হলেও তাকে মনে রাখতে হয়। 1975 থেকে 2007 সাল পর্যন্ত একের পর এক যত সামরিক অভ্যুত্থান ঘটেছে তাতে এরশাদের কলকাঠি নাড়ায় শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ উপকৃত হয়েছে। সেই ফলের ধারাবাহিকতায় 2008 সালে দলটি ভালো একটা বিজয় পেয়েছে। 1971 সালের স্বাধীনতা অর্জনের পর বাইরের দিক থেকে সবার প্রত্যাশা ছিল বাংলাদেশের গণতান্ত্রিক উপায় এবং পন্থাগুলো বিকশিত হবে, দেশ স্থিতিশীল হবে। বাস্তবতা হচ্ছে হাসিনা যেভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন তার স্বৈরতান্ত্রিক রাজনীতির বাস্তবায়ন। এরকম স্বৈরতান্ত্রিক রাজনীতি এরশাদের মাথাতেও আসেনি। প্রধান সব বিরোধী দলগুলো 2014 সালের জাতীয় নির্বাচন বয়কট করেছিল। 2018 সালেও স্পষ্টত অস্বচ্ছ নির্বাচন হয়েছে, যেটাকে নিউ ইয়র্ক টাইমস বলেছে প্রহসন। ক্ষমতায় টিকে থাকার জন্য হাসিনাকে কোনো অভ্যুত্থান করতে হয় না, কিন্তু বিরোধী দলকে শেষ করে দেবার যে নির্ভর পন্থা তিনি বেছে নিয়েছেন তাতে করে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র বিকাশের আশা অঙ্কুরে মরে যাচ্ছে। 2018 সালের ভোটে অংশ নিয়েছিল বিএনপি, কিন্তু মিথ্যা অভিযোগে দলটির হাজারো নেতাকর্মী আর নির্বাচনী প্রার্থীকে গ্রেফতারের মুখোমুখি হতে হয়। ভোটের দিনেও 40-এর বেশি প্রার্থী নিজেদের প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহার করে নিয়েছিল। হাসিনা সরকারের অধীনে রাজনৈতিক বিরোধী কর্মী এবং সমালোচকদের সহিংসভাবে দমন করা হয়। আইনের ইচ্ছেমতো বদল করে সমাজকর্মী, সাংবাদিক এবং শিল্পীদের আটকে এবং জেলে পোরা হয়। বাংলাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধের বাহানা করে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে শতাধিক লোককে হত্যা করা হয়েছে, আটক করা হয়েছে হাজারো মানুষকে। রাজপথে আন্দোলনকারী শিক্ষার্থীদের পুলিশি হেফাজতে নিয়ে নির্যাতন করা হয়েছে। যারা অনলাইনে সরকার, প্রধানমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর স্বজনদের যারা সমালোচনা করে তাদের আটক করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানানো হয়েছে। 2018 সালের আগস্টে ফেসবুকে এবং আল জাজিরায় মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলার অপরাধে সাংবাদিক এবং সমাজকর্মী শহীদুল আলমকে 107 দিন জেলে থাকতে হয়েছে। সবচাইতে অন্যায় আচরণের জন্য বেছে নেওয়া হয়েছে বিএনপি এবং তার নেতাকর্মীদের। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে দ্বিগুণ করে সেটা 10 বছর বানানো হয়েছে। গত বছরের শুরু থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়। এটাকে 2018 সালের নির্বাচন থেকে খালেদা জিয়াকে বঞ্চিত করার কৌশল বলেছেন সমালোচকরা। আর শেষমেশ সেই বুদ্ধি কাজে লাগানো হলো। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, 2018 সালের বাংলাদেশ নির্বাচনে যেটা খোলাখুলিভাবে দৃশ্যমান হলো তা হলো সরকার শক্ত হাতের ভয় দেখিয়ে তার ক্ষমতা পাকাপোক্ত করেছে। সরকারের উচিত গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্ত মত প্রকাশ, আইনের স্বাধীনতা এবং গতিশীল সুশীল সমাজকে স্বীকৃতি দেয়া। হাসিনার সমর্থকরা তার নেতৃত্বকে বৈধতা দিতে অর্থনৈতিক সমৃদ্ধির বুলি কবচায়। হাসিনার একনায়কতান্ত্রিক শাসনে অস্থিরতা ক্রমশ বাড়ছে, আর সেটা এখনকার জন্য যেমন তেমনি দীর্ঘমেয়াদের জন্য একটা ঝুঁকি। তার সরকার যে অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে সেটা একটা ঝুঁকি হিসেবে থেকেই যায়। উদাহরণ হিসেবে বলা যায়, গত বছর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদে শিক্ষার্থীরা যখন রাজপথে নেমে আসে তখন 3G এবং 4G নেটওয়ার্ক বন্ধ করে দেয় সরকার। উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়ায় বাংলাদেশের অংশীদার যারা রয়েছে তাদের উচিত সরকারের এসব নীতির বিরুদ্ধে মুখ খোলা। শেখ হাসিনা ধারাবাহিকভাবে কঠোর হস্তে নির্যাতন করে তার সমালোচকদের মুখ বন্ধ রাখতে চাইছে। রেমিটেন্সে বড় ধাক্কা, প্রবাসীরা ব্যাংকের রেমিটেন্স না পাঠাতে ক্যাম্পেইন চালাচ্ছে। দেশে 5 দিনের জন্য ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে রেমিটেন্স সংগ্রহে বড় ধরনের ধাক্কা লেগেছে। ছাত্র আন্দোলনের সহিংসতায় বহু হতাহতের প্রতিবাদে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর বিষয়ে ক্যাম্পেইন চালাচ্ছে অনেক প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স কম আসায় এই ক্যাম্পেইনের ভূমিকাও আছে, আর এর প্রভাবে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের ওপরও চাপ সৃষ্টি হতে পারে। এতে বেশ দুশ্চিন্তায় পড়েছে সরকার। একাধিক সূত্রের বরাতে দেশের ট্যাবলয়েড মানবজমিন এক প্রতিবেদনে জানিয়েছে, নানা কৌশলে যে কোনো মূল্যে রেমিটেন্স বাড়াতে কাজ শুরু করছে দেশের কেন্দ্রীয় ব্যাংক। নির্ধারিত রেটের চেয়ে বেশি দামে ডলার কিনতে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান 18 জুলাই থেকে ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও MFS এর রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক কমেছে। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় 80 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়াল 6 অনুযায়ী 30 জুন পর্যন্ত বাংলাদেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে 21.78 বিলিয়ন ডলার। MFS সেবাদাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা জানান, তারা স্বাভাবিক দিনে 5 থেকে 7 কোটি টাকার রেমিটেন্স পেলেও ইন্টারনেট সংযোগের ধীর গতির কারণে তা 80 লাখ টাকায় নেমে এসেছে। গত 1 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত বাংলাদেশের রেমিটেন্স এসেছে 978 মিলিয়ন ডলার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।